দূষণে শীতলক্ষ্যার পানি হয়ে পড়েছে শোধনের অযোগ্য। রাজধানীতে এ পানি সরবরাহ করছে ওয়াসা। পাশার পানি সব খারাপ, পানি খাইতে পারে না, গন্ধ করে, দুর্গন্ধ করে। পানি যদি খাওয়া যেত পাম্পে কেউ আসতো না। চাহিদা মেটাতে পদ্মা ও মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলছেন গবেষকরা। আপস্ট্রিমের রিভারের যদি পলিউশন কন্ট্রোল না করেন তাহলে ডাউনস্ট্রিমে তো বেশি দিন থাকবে না। সোর্স ওয়াটারের পলিউশন যদি কন্ট্রোল না করি আমরা ডেফিনেটলি সংকটের মধ্যে পড়ব। আমরা আশাবাদী যে কোনো একদিন হয়তো বুড়িগঙ্গা দূষণমুক্ত হবে এবং সেই দিন আমরা বুড়িগঙ্গা থেকেই পানি আনবো। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে আসবাবপত্র, বই খাতা, অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। মানব সেবায় রেলওয়ে কর্মচারী বাদল মিয়ার নজিরবিহীন দৃষ্টান্ত। ট্রেনে কাটা পড়া থেকে এক শিশুকে বাঁচাতে গিয়ে বিলিয়ে দিলেন নিজের জীবন। চট্টগ্রামের দেওয়ান বাজারে মাদ্রাসার আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ 4, গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অনুগত নির্বাচন কমিশন গঠন করতে দলীয় লোক নিয়ে সার্চ কমিটি গঠন করেছে সরকার, অভিযোগ বিএনপির। বিতর্ক সৃষ্টি করতেই এই প্রশ্ন বলছে আওয়ামী লীগ। এবং ঢোলের বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব। শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দূষিত হয়ে পড়েছে যে তা আর শোধন করতে পারছে না সায়েদাবাদ পানি শোধনাগার। এতে প্রতিদিন রাজধানীতে ছড়িয়ে পড়ছে নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পানি। বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এ পরিস্থিতিতে ওয়াসা শীতলক্ষ্যার পরিবর্তে পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিলেও তা স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন গবেষকরা। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখে পানি, কিন্তু এই পানি যখন দূষিত হয়ে পড়ে ডেকে আনে মরণ। তাই ঝুঁকি এড়াতে প্রতিদিন এভাবেই সরাসরি ওয়াসার পাম্প থেকে পানি সংগ্রহ করে রাজধানীর বাসাবো, খিলগাঁও, গোপীবাগ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ। বাসাবাড়িতে পাইপলাইনে সরবরাহ করা পানির মান নিয়ে বিস্তর অভিযোগ তাদের। পাশার পানি সব খারাপ, লাইন খারাপ, পানি খাইতে পারে না, গন্ধ করে, দুর্গন্ধ করে। পানি যদি খাওয়া যেত পাম্পে কেউ আসতো না। ঢাকা জনবহুল এক ব্যস্ত শহর। এই বিপুল সংখ্যক মানুষের মোট চাহিদার ৭৮% পানি ভূগর্ভ থেকে উত্তোলন করে যোগান দেয় ঢাকা ওয়াসা। শীতলক্ষ্যা নদীর পানি শোধন করে সরবরাহ করা হয় বাকি 22%। বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকার চারপাশের নদীর পানি নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছেন একদল গবেষক। তারা বলছেন অতি দূষণের কারণে শীতলক্ষ্যার পানি আর শোধন করতে পারছে না সায়েদাবাদ শোধনাগার। ফলে প্রতিদিন পাইপলাইনে রাজধানীর বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে অস্বাস্থ্যকর পানি। এটা যে দূষণ মাত্রাটা প্লান্ট ক্যাপাসিটির ঊর্ধ্বে, রিমুভাল ক্যাপাসিটি, এটা এক্সিড করে গেলে সেটা আর বেশি দিন সাস্টেইন করতে পারবে না। গবেষণার তথ্যমতে দূষণের কারণে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ সহ ঢাকার আশপাশের 6টি নদীর পানি শোধনের অযোগ্য হয়ে গেছে। এসব নদীর পানিতে অক্সিজেনের মাত্রা ক্রমেই শূন্যের কোঠায় নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যামোনিয়া, আর্সেনিক, নাইট্রেট, সালফেট, ফসফেট, ক্যাডমিয়াম ও মার্কারি সহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি। বাস্তবতা বিবেচনায় নিয়ে শীতলক্ষ্যার পানি শোধন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। চাহিদা মেটাতে মেগা প্রকল্পের আওতায় পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার পাশে 4টা অপূর্ব সুন্দর নদী থাকা সত্ত্বেও কিন্তু আমরা পদ্মা থেকে পানি আনছি। কেন? আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দূষণ। তবে আমরা আশাবাদী যে কোনো একদিন হয়তো বুড়িগঙ্গা
দূষণমুক্ত হবে এবং সেই দিন আমরা বুড়িগঙ্গা থেকেই পানি আনবো। এইটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আপস্ট্রিমের রিভারের যদি পলিউশন কন্ট্রোল না করেন তাহলে ডাউনস্ট্রিমে তো বেশি দিন থাকবে না। সোর্স ওয়াটারের পলিউশন যদি কন্ট্রোল না করি আমরা ডেফিনেটলি সংকটের মধ্যে পড়ব। এরপরও 2021 সাল নাগাদ মোট চাহিদার 70% নদীর পানি ও মাত্র 30% ভূগর্ভস্থ পানি সরবরাহের লক্ষ্য রয়েছে ওয়াসার। 2050 সাল নাগাদ ঢাকা মহানগরীর জনসংখ্যা 2.25 কোটি ছাড়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সেই সময়ে সুপেয় পানির চাহিদা মেটাতে এখনই এই নদীগুলোকে কাজে লাগানোর বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে আগুন দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। গত রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে বিদ্যালয়টির অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। প্রিয় স্কুলের ধ্বংসাবশেষের সামনে শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে কুন্দেরপাড়া চরের আকাশ বাতাস। গতকাল বৃহস্পতিবার দিনভর নেচে গিয়ে আনন্দ উল্লাস করে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিয়ে বাড়ি ফিরে শিক্ষার্থীরা, কিন্তু গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্কুলের বই, সার্টিফিকেট, আসবাবপত্র আর অবকাঠামো। অনিশ্চিত হয়ে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন। আমাদের শহরের মধ্যে এই অনেকগুলো এলাকা মিলে একটা হাই স্কুল, কিন্তু এই হাই স্কুল এখন পুরো গেল। কি আমাদের স্কুলটা এভাবে পোড়া দিল, আর এখন আমাদের দাবি যে আমাদের স্কুলটা পোড়া দিছে। এই চরের মধ্যে একটা ছাত্র পাওয়া যাইত না, এই যে এখন প্রতিটা ঘরে ঘরে ছাত্র। এই স্কুল যদি না থাকতো তাহলে আমাদের সম্ভব হইতো না। আমরা উচ্চ শিক্ষিত হতে চাই, কেন আমাদের স্কুলটা পুরো দেব, তাদের আমরা ন্যায্য বিচার চাই। কামারজানি ইউনিয়নের চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আলোকবর্তিকা হয়ে পিছিয়ে পড়া ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছিল। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার আলোকে যারা ভয় পায় তাদের পক্ষেই এমন তাণ্ডব সম্ভব। শিক্ষা চলো বিকশিত হোক, প্রসার লাভ করুক, যারা চায় না এইরকম একটা গোষ্ঠী এইটা যে করছে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এই চরের শিক্ষাকে তারা নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছে, এটাই আমি মনে করি। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেপ্তার ও শিগগিরই বিদ্যালয়টি চালু করার আশ্বাস দেন। এই অপরাধের সাথে জড়িত আমরা চাই খুব দ্রুত গতিতে তাদেরকে তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসা হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বার্থহানি হয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে, সম্পূর্ণ সময়ে বের করবো এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। 2003 সালে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র কুন্দেরপাড়া চরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। বিদ্যালয়টিতে চরাঞ্চলের 600 ছেলে মেয়ে পড়াশোনা করে। হিদায়াতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামের দেওয়ান বাজারে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনার কারণ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর 5:30টার দিকে বাকুলিয়া ডিসি রোড এলাকায় নিরাপদ আবাসিক এলাকার মাদ্রাসা ভবনের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপর ভবনের 3য় এবং 4র্থ তলায় আগুনও ধরে যায়। এ ঘটনায় 2 ভাই বোন ও দাদি সহ 4 জন দগ্ধ হন। বিস্ফোরণের ফলে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে যায় এবং পার্শ্ববর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়। দেখলাম যে 3 তলার দিকে আগুন ইয়া করতেছে। 3 তলা 4 তলা পর্যন্ত যে জানালাগুলো আছে, ওই জানালাগুলোর মধ্যেও দেখতেছি ভেঙে গেছে, অটোমেটিকলি ভেঙে গেছে। এই বেডরুমে ছিল আমাদের মামা মামি ছিল, ওনারা আহত হয়, মামার হাত পুড়ে যায়, পাশে আগুন ছড়ায় যায়। ধোঁয়া আর আগুনের ঝিলি, রুম পুরো অন্ধকার হয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 4 জনের মধ্যে ইফতি এবং তার দাদি সমুদা খাতুনের শরীরের শতভাগই পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 2 জনের অবস্থা হচ্ছে 100% বার্ন, আর একজন হচ্ছে 25% এই মুহূর্তে আছে, কিন্তু আরো বাড়তে পারে ওনার। মূলত জেলার আনোয়ারা উপজেলার রায়পুরা গ্রামের মাদ্রাসা এরাবিয়া খায়রিয়া অরফানেজের অঙ্গ প্রতিষ্ঠান ছিল 6 তলা এই মাদ্রাসা ভবনটি। এ অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। আমরা সত্যটা জানতে যাচ্ছি এবং কাউকে যেন হেনস্থ করতে না হয়, এটা হেনস্থ হতে না হয়, আমাদের পক্ষে হোক, ভাড়াটি হোক বা অন্য কেউ হোক। এই গ্যাসের
এক্সপ্লোশন থেকে এটা ঘটছে। আদার্স কোনো আলামত আমাদের কাছে এখনো নাই। তথাপিও আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের অন্যান্য টিমগুলো, এক্সপার্টাইজ টিমগুলো দিয়ে আমরা সবগুলো পরীক্ষা করাবো। মোতালেব নামে এক প্রবাসী তৃতীয় তলার কক্ষটি ভাড়া নিয়েছিলেন। তবে এই ঘটনার সময় তিনি এবং তার স্ত্রী বাসায় ছিলেন না। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ শুক্রবারে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সব বয়সী মানুষের আনাগোনায় সরগরম মেলা প্রাঙ্গণ। নিজ এলাকা গোপালগঞ্জে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর ভ্যানে ঘুরে বেড়ানোর একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শুক্রবার বেলা 2:45টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ নামের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর এই ছবি প্রকাশিত হয়। যে পোস্টটির ক্যাপশনে লেখা হয়, রিকশা ভ্যানে চেপে নাতনিদের নিজের এলাকা দেখাচ্ছেন শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী। ছবিতে প্রধানমন্ত্রীর কোলে এক নাতি, পাশে শেখ রেহানার ছেলে মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি। প্রকাশের পরপরই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এছাড়া ছবিটি প্রকাশিত হয় বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমেও। আগামী নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দলীয় ও অনুগত ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে দাবি বিএনপির। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গঠিত সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি, এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এমন একটি সার্চ কমিটির মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিগণ আগামী নির্বাচন কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য হবেন, এমনটা আশা করাও বাতুলতা। আমরা এই ঘটনার মাধ্যমে আগামী নির্বাচনকে প্রভাবিত করবার সরকারি ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ার হতে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপি বারবার আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগের এক কর্মী সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি, বিতে বাংলাদেশ, এনে নালিশ, পিতে পার্টি। এখন ঘরে বসে বসে নালিশ, শুধু প্রেস ব্রিফিং। আরে 596 জনের কমিটি, জাম্বোতে এক কমিটি। এই কমিটির লোকগুলো রাস্তা নামুক না, সাহস করে, তারপরে বুঝবো আন্দোলন কত টাকা। আন্দোলন করতেছে, কবে আন্দোলন, কখন আন্দোলন? বারে বারে ডাক দেয় আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে বিএনপি সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর মিরপুরে এক আলোচনায় তিনি বলেন, ভুল রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে তারা একটি নির্বাচন কমিশনের কয়েকজন নামের তালিকা তৈরি করে দেবেন, যে তালিকা তারা সুপারিশ করবেন মহামান্য রাষ্ট্রপতিকে। মহামান্য রাষ্ট্রপতি সেই সুপারিশের মধ্য থেকে একটি নির্বাচন কমিশন গঠন করবেন। এখানে এদের পছন্দ অপছন্দ কি আছে? বিএনপির পক্ষ থেকে আজকে এগুলো বলা হচ্ছে, তাদের আসলে এই সার্চ কমিটি বা এগুলো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য তাদের প্রথম থেকেই একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য নিয়ে তারা এই ধরনের কথা বলে যাচ্ছেন। বিএনপি নেতৃত্বের কাছে অনুরোধ করব, আপনারা হয়তো এই নির্বাচন কমিশন নিয়ে কথা চালাচালি করে বিভ্রান্ত আপনারা করার চেষ্টা করেন না। সন্ধ্যার সময় আরো থাকছে। পাবনায় বৈদ্যুতিক সরঞ্জামবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 3, দেশের বিভিন্ন স্থানে আরো 3 জনের মৃত্যু। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। মাসব্যাপী এবারের আয়োজনের শেষ শুক্রবার হওয়ায় সকাল থেকেই সব বয়সী মানুষের আনাগোনায় সরগরম হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ছুটির দিন হওয়ায় এবং মেলার সময় কমে আসায় গৃহস্থালী পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের কাপড়, জুতা, গহনা সহ সব স্টলই ক্রেতাদের উপস্থিতি ছিল বিক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী। বিক্রেতারা জানান, বিভিন্ন পণ্যের ওপর 20 থেকে 50% পর্যন্ত ছাড় দেয়ায় অন্যান্য ছুটির দিনের তুলনায় কয়েক গুণ বেশি বিক্রি করেছেন তারা।
প্রাইসটা আসলে মেক করে না, জাস্ট ঘুরছি, এক পছন্দ হচ্ছে কিনছি। আমরা যেহেতু সাংসারিক জিনিসপত্রই বেশি কেনা হয়। বন্ধের দিন হিসেবে অন্যান্য যে 3টা শুক্রবার বা শনিবার আমরা পেয়েছি তার থেকে অনেক ভিড়। আমরা আশা করি আজকে একটা আশানুরূপ সেলস বা আশানুরূপ একটা প্রত্যাশা পাবো। সেই শুক্রবার হিসাবে আমরা যে ছাড়টা দিছি ওই হিসাবে আর কি তুলনামূলকভাবে ওই ছাড়ের জন্য একটু কাস্টমারটা বেশি। মানব সেবায় রেলওয়ের কর্মচারী বাদল মিয়া স্থাপন করলেন নজিরবিহীন দৃষ্টান্ত। ট্রেনে কাটা পড়ার হাত থেকে এক শিশুকে বাঁচাতে গিয়ে বিলিয়ে দিলেন নিজের জীবন। দুপুরে কুড়িল বিশ্ব রোড এলাকায় রেল লাইনে এই ঘটনা ঘটে। বাদল মিয়া প্রায় 20 বছর ধরে কাজ করছেন রেলওয়ের কর্মচারী হিসেবে। অন্য দিনের মতো শুক্রবারও দায়িত্বে ছিলেন কুড়িল বিশ্ব রোডের রেল ক্রসিং এলাকায়। দুপুর 1টার দিকে হঠাৎই তার চোখে পড়ে এক নারী তার শিশুকে নিয়ে রেল লাইন ধরে হাঁটছেন। পাশের একজনকে ডাক দিয়ে সরিয়ে দিতে বলেন। নারী সরে গেলেও শিশুটি আবার রেল লাইনের উপর চলে যায়। তাকে রেল লাইনে দেখে এবার বাদল নিজেই ছুটে যান সরিয়ে দিতে। শিশুটিকে সরিয়ে দেওয়ার সময় ট্রেন চলে আসে। শিশুটিকে বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেননি বাদল মিয়া। জীবন দিতে হয় ট্রেনের নিচে। এমন এক সিচুয়েশন, মহিলা আর বাচ্চাটা মারা যায়। ওই মুহূর্তে এক লোক আসছে, মানে আরেক ভদ্রলোক আসছে, আইসা উনি আবার ওই 2 মহিলা আর বাচ্চারে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরে সবাই ওই সাইডে মাঝে পড়ার পর ওই বাচ্চাটা, ছোট বাচ্চাটা উঠা আবার সচার ওই রেল লাইনের দিকে দৌড়ে আর ঢুকে, মানে গাড়ির ভিতরে ঢুকে যেতে লাগছে। এই সিচুয়েশনে আমাদের লোকটা যে ওই ছেলে মেয়েটার ধাক্কা দিতে যায়, উনি নিজেই গাড়ির তলে ঢুকে গেছে। আমাদের রেল থেকে প্রায় ওইখানে মানে ওয়াল দিছে, কিন্তু রাতের আধারে ওয়ালটা ভেঙে ফেলে এলাকাবাসী, এবং প্রায় ওই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়। নিহতের ছোট ভাই আবুল জানান, বাদলের আয় দিয়েই চলতো তার পরিবার, কিন্তু আকস্মিক তার মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে অন্ধকার। সে ডিউটিতে ছিল, একটা মহিলা আর একটা বাচ্চা নাকি পারাপারের জন্য এপার থেকে ওপারে যাওয়ার জন্য চেষ্টা করছিল, তো ওইগুলার সে সরাইয়া ধাক্কা দেয়, সে নাকি নিজেই পড়ে গেছে নিচে। 8-9 জন ফ্যামিলি তার উপরে, তার চাকরির উপরে বিশ্বাস করছিল। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে বাবুলকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে 3 জন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 3 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে পাবনা যাচ্ছিল ট্রাকটি। সুজানগরের চর গোবিন্দপুর বাজারের কাছে পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক আরিফ সহ 3 জন নিহত হন। খবর পেয়ে মাধবপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী বাবা ও ছেলে নিহত হন। আহত 20 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশের বাধা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। রামপালে যে আমরা বিদ্যুৎ কেন্দ্র করছি, টেকনোলজির দিক দিয়ে কোনো মতেই এটা পরিবেশকে বিরূপ প্রভাবে ফেলবে না। ওনারা যে আন্দোলন করছেন, যেভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা উচিত হয় নাই। মহেশখালীতে কোল পাওয়ার প্ল্যান্টের 10,000 মেগাওয়াটের আমরা বিদ্যুৎ প্রকল্প করছি, তাহলে তো কক্সবাজার ধ্বংস হয়ে যাওয়ার কথা যদি সেখান থেকে দূষণ হয়। সেটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন না। সুতরাং এটা আমার কাছে মনে হয় উৎসব বই পড়াকে কেন্দ্র করে আছে পুরস্কারও, তবে তা ক্লাসের কোনো বই নয়। গল্প, কবিতা আর উপন্যাস পড়ুয়াদের এক মিলন মেলা রাজধানীর বুকে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আয়োজনে ঢাকা মহানগরীর 111টি বিদ্যালয়ের 5,500-এর বেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এই পড়ুয়ারা একাগ্র চিত্তে পুরো বছর জুড়ে পড়েছে নানা ধরনের বই। কল্পনা আর মুগ্ধতার এক আনন্দময় জগতের খোঁজে বাবা মায়ের হাজারো শর্ত মানতে কষ্ট হয়নি তাদের। বাবা মা কিছু শর্ত জুড়ে দেয় সব সময়কার মতো। আউটার বইগুলোতে আমরা কল্পনা খুঁজে পাই। মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, ওদের সাথে দেখা করতে পারছি, এটা অনেক বড় একটা চান্স। এমন একাগ্রতাকেই পুরস্কৃত করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের বরেণ্য ব্যক্তিরা। তরুণ এ প্রাণের মেলায় এসে মিশে গেছেন দেশের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও। কোনো কষ্ট নাই, কারণ আমি জানি যে প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে, প্রত্যেকটা মেয়ে ছেলে এখানে
পুরস্কার পাবে। মানুষ সোর্স মানে কি? কোন মানুষ সোর্স? আলোকিত মানুষ। এই সমস্ত স্বপ্ন আমি পেয়েছিলাম বই থেকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? 2016 শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল থেকে প্রায় 40,000 ছাত্রছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে সেরাদের দেওয়া হয় পুরস্কার। অভিভাবক ও শিক্ষকেরা জানালেন, প্রতিদিনই বাড়ছে শিশু কিশোরদের বই পড়ার আগ্রহ। আমরা এর ওর কাছ থেকে বই ধার করে পড়েছি, নিজেদের কাছে ছিল পড়েছি। তারা পিডিএফ এ বই পড়তে পারছে, তারপরে কিন্ডেলে বই পড়তেছে, এটা অনেক বেনিফিশিয়াল। প্রচুর আগ্রহ বাচ্চাদের বাইরের বইটা পড়ার প্রতি। কাগজের বইয়ের সাথে উন্নত প্রযুক্তির মিশেল বর্তমানের ক্ষুদে পড়ুয়াদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলেও মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঢোল বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে 2 দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। বৈচিত্র্য বহুত্বের ঐকতানে এসো মিলি সবে প্রাণে এবারের উৎসবের প্রতিপাদ্য। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এই উৎসব শুরু হয়। সাঁওতালি নাচ, বাঁশি, গ্রিকা, জুম নাচ ও ঐতিহ্যবাহী ডোম নাচ সহ রয়েছে নানা আয়োজন। পাহাড়ি নাচ আর ঢোলের বাদ্য সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। শুরু হয়েছে 2 দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। বিভিন্ন ধরনের লোকাচার ও ঐতিহ্যগত বিষয়াদি তুলে ধরছেন আদিবাসী শিল্পীরা। সাঁওতালি নাচ, বাঁশি, গ্রিকা, জুম নাচ ও ঐতিহ্যবাহী ডোম নাচ সহ থাকছে নানা আয়োজন। এখন তো আমরা পাহাড়ি বাঙালি বাই বাই, তার হচ্ছে আমরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। বাঙালি ও আদিবাসীদের সংস্কৃতির মেলবন্ধন সৃষ্টি করতেই এই আয়োজন। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আদিবাসীদের সাংস্কৃতিক উন্নয়নের বিকাশে কাজ চলছে। আদিবাসী সমাজ বিলুপ্তির দ্বার প্রান্ত না, তারা দ্বার অতিক্রম করতে বাধ্য হয়েছে। আজকে এই বাস্তবতায় এই আহ্বান নিঃসন্দেহে আমাদের আদিবাসীদেরকে আরো উজ্জীবিত করে। আমরা যেমন নিজ নিজ বৈশিষ্ট্য সংরক্ষণ করতে চাই, তার লালন পালন করতে চাই, তেমনি সামগ্রিকভাবে উন্নয়নের ধারাতেও তাদের সম্পৃক্ত করতে চাই। উৎসবে বাঙালি ছাড়াও সমতল ও পাহাড় মিলিয়ে 45টিরও বেশি আদিবাসী গোষ্ঠী শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে তুলে ধরবেন তাদের ঐতিহ্য। বৈচিত্র্য বহুত্বের ঐক্যতানে এসো মিলি সর্বপ্রাণে এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে আদিবাসী সাংস্কৃতিক উৎসব বাঙালি ও আদিবাসীদের মধ্যকার সম্পর্ককে আরো বেশি মজবুত করবে বলে প্রত্যাশা আয়োজকদের। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। 14 দেশের অংশগ্রহণে আজ থেকে শুরু হয়েছে ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। মুসলিম কমিউনিটি বেসড টুর্নামেন্ট হলেও আসরের জৌলুস বাড়াতে এবার আমন্ত্রণ জানানো হয়েছে নেপাল ও ভুটানকে। এছাড়াও চমক হিসেবে সলিডারিটি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া। আসরটিতে কঠিন সব প্রতিপক্ষ থাকলেও নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চায় বাংলাদেশের আর্চাররা। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। পুরো আসরটা চমকের হলেও তার মধ্য থেকে কিছুটা আলাদা বলতেই হবে সিরিয়াকে। কেননা যে ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি, তার মধ্যে থেকেও এখানে অংশগ্রহণে বাহবা পেতেই পারেন সেদেশের আর্চাররা। দলীয় ও ব্যক্তিগত মোট 9টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিরিয়ার মোট 4 জন আর্চার, যেখানে লক্ষ্যটা পদক জয়ের হলেও টুর্নামেন্টে অংশ নেওয়াটাকেই বড় করে দেখছেন তারা। সিরিয়ায় যুদ্ধ চলছে এটা ঠিক, তবে সব জায়গায় না। এজন্য অবশ্য আমাদের কিছুটা সমস্যা হয়, তবে এর মধ্য থেকেও আমরা খেলা চালিয়ে যাই। সত্যিই ভীষণ ভালো লাগছে। দেশের বাইরে আসতে পেরেছি, এটা দারুণ কিছু। আশা করছি আর্চাররা ভালো করবে। মুসলিম কমিউনিটির বাইরে হলেও জৌলুস পাড়াতে আসরে অন্তর্ভুক্ত করা হয়েছে নেপাল ও ভুটানকে, যেখানে গেল এসএ গেমসের ধারাবাহিকতা ধরে রেখে পদক জিততে চায় সেখানকার আর্চাররা। আমরা এখানে আমন্ত্রণে খেলতে এসেছি, তবে মাঠের পারফরমেন্সে আমরা সেরাটাই দেব। গেল এসএ গেমসে পদক পাওয়া 3 জন আমাদের সঙ্গে আছে, সুতরাং ভালো কিছুর আশা করছি। এদিকে সম্ভাবনাময় এই ইভেন্টে বরাবরই ফেভারিট স্বদেশি আর্চাররা। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে আশানুরূপ প্রস্তুতি, যা বেশ চওড়া করেছে তাদের পদক জয়ের আত্মবিশ্বাসকে। এশিয়া কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক খেলে আসছি, এইটাই ওর পার্টিসিপেটটা আমার কাছে খুব ভালো, আর আমার পারফরমেন্সটা খুব ভালো ছিল। আর ইনশাল্লাহ
আমি চাচ্ছি যে এটাই আরো ভালো করতে। যেটা মাঠে প্র্যাকটিস করেছি, টুর্নামেন্টে তারা সেম রেজাল্ট করেছে, তো সেই হিসাবে আমাদের সাফল্য যথেষ্ট ভালো। আমরা নেক্সট ডেতে সেই সাফল্য বজায় রাখার চেষ্টা করছি। আসরটিতে 17টি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত নাম প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা করছে 14টি দেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে আসবাবপত্র, বই খাতা, অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। মানব সেবায় রেলওয়ে কর্মচারী বাদল মিয়ার নজিরবিহীন দৃষ্টান্ত। ট্রেনে কাটা পড়া এক শিশুকে বাঁচাতে গিয়ে বিলিয়ে দিলেন নিজের জীবন। চট্টগ্রামের দেওয়ান বাজারে মাদ্রাসার আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ 4, গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অনুগত নির্বাচন কমিশন গঠন করতে দলীয় লোক নিয়ে সার্চ কমিটি গঠন করেছে সরকার, অভিযোগ বিএনপির। বিতর্ক সৃষ্টি করতে এই প্রশ্ন বলছে আওয়ামী লীগ। এবং দূষণে শীতলক্ষ্যার পানি হয়ে পড়েছে শোধনেরও অযোগ্য। রাজধানীতে পাইপলাইনে এ পানি সরবরাহ করছে ওয়াসা। পদ্মা ও মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।